নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। আজকে ডার্বি জিতে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ কিন্তু বেশ কিছু বড় বার্তা দিয়েছে, সেগুলো তোমাদের জানাবো। গৌরব সাউ কিন্তু সে ডার্বিতে আজকে নায়ক, তো গৌরব কি বলেছে সেগুলো তোমাদের বলবো। এবং ইস্টবেঙ্গলের দুই বয়স্ক বিদেশি প্লেয়ার, তাদের নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আজকের ডার্বি ম্যাচ নিয়ে, তো রিলায়েন্স ফাউন্ডেশন ডার্বি কিন্তু আজকে জিতে নিয়েছে ইস্টবেঙ্গল। এবং ইস্টবেঙ্গল ভালো খেলেছে। ইস্টবেঙ্গল ডিফেন্সিভ ওয়াইজ তো খুবই ভালো ছিল, তার সাথে ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাকে যখনই গেছে বেশ ডেঞ্জারাস তাদের লেগেছে। আজকে কিন্তু রেফারি, আমি বললাম না, দুদিকেই খারাপ কিছু ডিসিশান দিয়েছে। মোহনবাগানের যে কোচ রয়েছে রেগি কার্ডোজো, সেও কিন্তু রেফারি নিয়ে খুব একটা খুশি নয়। রেফারি নাকি খুব একটা ভালো খেলাতে পারেনি, ম্যাচ কন্ট্রোলে রাখতে পারেনি। আমি তো সেটা নিয়ে কথা বলেইছি। এবং বিনো জর্জও জানিয়েছে আজকে রেফারিং খুব একটা ভালো হয়নি। তা না হলে কিন্তু ইস্টবেঙ্গল অন্তত পেনাল্টি পেত 2 থেকে 3 বার। আমরা বারবারই দেখছিলাম যে মোহনবাগান প্লেয়ারদের বক্সের মধ্যে হাতে বল লাগছে, কিন্তু কোনোরকমভাবে পেনাল্টি দেওয়া হচ্ছে না। অপরদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও এই একই ব্যাপার। আমি তো একবার ক্লিয়ার দেখেছিলাম ভাই, ইস্টবেঙ্গলের একজন প্লেয়ারের হাতে বল লেগেছিল, তো সেক্ষেত্রে মোহনবাগানকেও কিন্তু সেই পেনাল্টিটা দেওয়া হয়নি। একটা পেনাল্টি দেওয়া হয়েছিল, তো একদম বক্সের মধ্যে ফেলে দিয়েছিল সেটা। তো এটা কিন্তু হয়েছে। এবং আজকে ডার্বি জিতে বিনো জর্জ খুশি। প্লেয়াররা তার পরামর্শ মতন খেলেছে, ভালো ফুটবল খেলেছে। এবং আগের ডার্বিটাও জেতা ম্যাচ ছিল, সেটা জিততে পারেনি, আক্ষেপ তো ছিল। যাই হোক, আজকে ডার্বি জিতে কিন্তু খুবই খুশি হয়েছে বিনো জর্জ। এবং প্রশংসা করেছে অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের সাথে সাথে গৌরব সাউকে নিয়ে। কারণ গৌরব যেরকমভাবে নিজেকে মেলে ধরছে প্রতি ম্যাচে, ধারাবাহিকতাভাবে সে ভালো খেলছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে গৌরবকে নিয়ে কি পরিকল্পনা, রিজার্ভ টিম থেকে অনেক প্লেয়ার তো এখন সিনিয়র দলে নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠেছে, তাহলে কি গৌরবও পাবে সেই সুযোগ? তখন কিন্তু যেটা জানিয়েছে কোচ, যে অবশ্যই গৌরব কিন্তু আইএসএলে তো রেজিস্টার রয়েছে এবং আইএসএলের প্ল্যানিংয়ের মধ্যে সে রয়েছে। এখন ইয়ংস্টার, সে কিন্তু গোলকিপার কোচ বা টিমের সঙ্গে খুব ভালোভাবে সিনিয়র দলেও মানিয়ে নিয়েছে। ভবিষ্যতে কিন্তু আমরা 1-2 বছরের মধ্যেই গৌরব সাইকে আইএসএল স্কোয়াডে, কেন আইএসএলের ফার্স্ট 11-এ আমরা দেখতে পাবো, আমরা আশা করছি। একজন বাঙালি গোলরক্ষক এত ভালো নিজেকে তৈরি করছে, দেখেও কিন্তু খুব ভালো লাগছে। তো গৌরবের উচ্চতা এবং বডি স্ট্রাকচার এবং তার খেলা যেটা কোয়ালিটি খুবই ভালো। তো এটা যদি ধরে রাখতে পারে, অবশ্যই ভবিষ্যতে কিন্তু একজন ভালো বাঙালি গোলকিপারকে আমরা পেতে চলেছি। এর সাথে সাথে গৌরবকেও যখন জিজ্ঞাসা করা হয় তার খেলা নিয়ে, তো গৌরব অবশ্যই আগে ধন্যবাদ জানিয়েছে ক্লাবকে, তার সাথে সাথে ধন্যবাদ জানিয়েছে প্রত্যেকটা সাপোর্ট স্টাফ এবং কোচকে, যে তাকে সুযোগ দেওয়ার জন্য সে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। এবং সে সুযোগ যেরকম পেয়েছে সেরকমভাবে কিন্তু খুব ভালো ট্রেনিং ইস্টবেঙ্গলে তাকে দেওয়া হয়েছে। সেই ট্রেনিংয়ের ফলে কিন্তু তার খেলার আরও উন্নতি হয়েছে। ভবিষ্যতে সে আরও ভালো খেলতে চায় এবং ডার্বি ম্যাচ যখনই হয় সে কিন্তু অনেকটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। সেটা নিয়ে তখন যাকে জিজ্ঞাসা করা হয় তখন বলে যে ডার্বি ম্যাচ সবসময় চাপের ম্যাচ। ডার্বি কেন, প্রত্যেকটা ম্যাচেই যখন আমরা খেলতে নামি তখন কিন্তু আমাদের মানসিকতা একটু অন্য হয়। নিজেকে একটু আত্মবিশ্বাসী করার জন্য অ্যাগ্রেসিভ আমাকে হতে হয় এবং যাতে টিমের ভালো হয় সেই জন্য কিন্তু আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আজকেও চেষ্টা করেছি, পেনাল্টি সেভ করতে পেরে খুশি হয়েছি, কিন্তু আরও ভালো করতে হবে আমাদেরকে, এটা কিন্তু গৌরব জানিয়েছে। তো গৌরব কিন্তু আজকে অবশ্যই হিরো। এবং যেরকম ভালো পারফরমেন্স করছে গৌরব, যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে তো অবশ্যই নো ডাউট সে কিন্তু পরবর্তী সময় যে কোনো আইএসএল ক্লাবের ফার্স্ট 11-এ গোলকিপার হওয়ার মতন তার কোয়ালিটি রয়েছে। তো ওভারঅল গৌরবের খেলা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি আরও এক গোলকিপার ইস্টবেঙ্গলের প্রসুকান সিং গিলকে নিয়ে। তো গিল কিন্তু আজকে, যেখানে ইস্টবেঙ্গল পরবর্তী পাঞ্জাব ম্যাচের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিল, গিল হঠাৎই অনুপস্থিত। কারণ কি, কিচ্ছু জানা যায়নি, কোনো রকম সোর্স মারফতও কারণ বেরিয়ে আসেনি। তো আমার যেটা মনে হয় যে গিলকে খুব সম্ভবত রেস্ট দেওয়া হয়েছে, কারণ টানা ম্যাচ খেলে যাচ্ছে গিল। সেই তোমরা মনে থাকবে চ্যালেঞ্জ লিগের ম্যাচ থেকে শুরু করে পর ম্যাচ খেলে যাচ্ছে তো গিল। তো সেই কারণেই হয়তো গিলকে একটু রেস্ট টাইম দেওয়া হয়েছে। আর আগের দিন গিলকে তুলে নেওয়ার পর গিল একটুখানি মাথা গরম হয়তো করছিল, যে সে থাকতে চেয়েছিল। কিন্তু এগুলো যে তাকেও ভাবতে হবে যে আরও গোলকিপার আছে, তাদেরও একটু সুযোগ দেওয়া দরকার। এবং গোল করার পর তো গিল আলাদাই সেলিব্রেশন করেছিল। তো খুব একটা অসুবিধা নেই গিলের, হয়তো রেস্ট দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যেই হয়তো অনুশীলনে সে যোগদান করে ফেলবে, তাকে নিয়ে চিন্তা
চিন্তার কোনো কারণ নেই। এবার তার একটু হালকা ইনজুরি হয়েছিল, সেই কারণেই হয়তো তাকে রেস্ট টাইম দেওয়া হয়েছে। তো এরপর যদি আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের একটু বিদেশিদের নিয়ে, তো অনেকজনই জানতে চেয়েছিল যে ক্লেটন সিলভাকে কি আর আমরা এই সিজনে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখব। দেখো সিলভার যেরকমটা আপডেট দিয়েছিলাম, সিলভার দুপ্রকার চোট, তো দুপ্রকার চোটের জন্য তাকে কিন্তু সার্জারি করতে পরামর্শ দেওয়া হয়েছিল ডাক্তারের তরফ থেকে, কিন্তু সে সার্জারি করায়নি। সার্জারি করলে 2 মাস ছিটকে যেতে পারতো, সে কিন্তু এই ইঞ্জেকশনের উপর ভরসা রাখছে, এখনও ভরসা রাখছে। পাঞ্জাব ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই, তারপরে হায়দ্রাবাদ ম্যাচ বা বেঙ্গালুরু ম্যাচেও কিন্তু তার খেলার সম্ভাবনা নেই। তার কিন্তু সেই নর্থ ইস্ট ম্যাচে ফিরতে পারে, মানে একদম শেষ ম্যাচে এসে ফিরতে পারে, বা তার আগের চ্যালেঞ্জ লিগের ম্যাচে খেলতে পারে, মানে 5 তারিখের ম্যাচে খেলতে পারে। তার আগে খেলার সম্ভাবনা অনেক অংশই কম। এবার তখনও যে খেলতেই পারবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, পুরোপুরি তার সুস্থতার উপর নির্ভর করবে। তো সিজন শেষ হতে চললো, আর কবে সুস্থ হবে, আর কবে মাঠে ফিরবে জানা নেই, আর বদলিও যে আসবে কিনা জানা নেই। এবার বদলি আসবে না, একজন বিদেশিকে নিয়ে কমে খেলতে হচ্ছে অস্কারকে, আর কিছু এদিক ওদিক হলেই দোষ সমস্ত কিছু হবে অস্কারের। আর অস্কার ভাই একটু অন্যরকম মানুষ, তার উপর বেকার ওই নোংরামি করে মানে একটা মাঠের বাইরের বেকার রাজনৈতিক খেলা খেলে কোনো লাভ নেই। অস্কার সোজা ক্লাব পরিবর্তন করে নেবে, কারণ তার কাছে যেরকমভাবে অফার আসছে, শুধুমাত্র আইএসএল নয় আই লিগেরও ভালো অফার আসছে, এটুকু বলে রাখলাম। তো অস্কারকে বেকার খচিয়ে লাভ নেই, তার থেকে ভালো যদি অস্কারের পরামর্শ মেনে একটু কাজ করা হয় তাহলে সেটা দলের জন্য ভালো হবে। তার সাথে সাথে আরও এক বিদেশি প্লেয়ার হেক্টর ইউজ থেকে নিয়ে যদি আমরা কথা বলি, আজকেও কিন্তু অনুশীলনে হেক্টর ইউজ থেকে দেখা গেল না। এবার হেক্টরকে কেন দেখা গেল না সেটা নিয়ে একটু বলি। হেক্টর হচ্ছে একদম বয়স্ক একজন বিদেশি প্লেয়ার, তার স্পিড তার গতি অনেকটা কম, কিন্তু হ্যাঁ প্লেয়ারটার কোয়ালিটি তো রয়েছে, এটুকু মানতে হবে। মাঠের মধ্যে যেটুকু পারে চেষ্টা করে, তো সেক্ষেত্রে হেক্টরকে নিয়ে খুব একটা বেশি রিস্ক নিতে চায় না অস্কার, কারণ এক্ষুনি প্র্যাকটিস থেকে বয়স্ক ব্যক্তির যদি ইনজুরি ফিনজুরি হয়ে যায় তো অপশান কমে যাবে। সেই কারণেই হেক্টরকে খুব একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে চায় না কোচ। এবং এর আগেও হেক্টর, অনেক আগের কথা বলছি, তখন হেক্টর কিন্তু এই অস্কারের সঙ্গে খেলেছে, তো তার বুঝতে খুব একটা গেম প্ল্যানিং বুঝতে অসুবিধা হয় না। সেই জন্য ম্যাচের আগের দিন একদম সিচুয়েশান প্র্যাকটিস শেষ সময় যেটা করা হলো লাস্ট ম্যাচেও, তো সেরকমভাবে সিচুয়েশান প্র্যাকটিস করে তাকে ব্যবহার করা হয়। সেইটাই হয়তো এই পাঞ্জাব ম্যাচের আগেও হতে চলেছে, তাকে মূলত রেস্ট দেওয়া হয়েছে। আজকে কিন্তু কোনো রকমভাবে অনুশীলন করেনি। তার সাথে সাথে রিচার্ডের ব্যাপারটাও তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে তাকেও পাঞ্জাব ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আজকে তো অনুশীলন করেনি, দেখা যাক যদি আগামীকাল অনুশীলন করে, কাল পরশু তো টিম অনুশীলন করবে। যদি অনুশীলন করে যদি কিছুটা এদিক ওদিক হয় তো তাহলে ভালো হতে পারে, তা না হলে রিচার্ডের অন্তত পাঞ্জাব ম্যাচ খেলার সম্ভাবনা তো আমি দেখছি না। তাকে মূলত একদম সেই চ্যালেঞ্জ লিগে বা বেঙ্গালুরু ম্যাচে কিছু টাইম হয়তো গেম টাইম দিতে পারে অস্কার। তো এরকমটাই আপডেট রয়েছে শিবির নিয়ে। তো ইস্ট বেঙ্গলকে নিয়েই সমস্ত আপডেট শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।